তারেক রহমান বহুবার বলেছেন নির্বাচন খুব কঠিন হবে, প্রস্তুতি দলীয় নেতা কর্মীদের বারবার ওয়ার্ন করেছেন, কিন্তু অনেকেই বলতো যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই নির্বাচনে বিএনপি তো ধানের শীষ পেলেই তারা এমপি। যেখানে যে সংসদ সদস্যকে কোট করে আমি বলছিলাম যে তাদের ভবিষ্যৎ আসলে জাসদের সাথে তুলনা করে যেটা বলা হয়েছে, আপনাকে তাই মনে হয় কিনা? আরেকটি কথা আমরা দেখলাম যে এখানে অনেক সংসদ সদস্য এবার নির্বাচনে উল্লেখ করেছে, এই বক্তব্যে তিনি মনিরুল হক চৌধুরীও সেই কথাটি উল্লেখ করেছেন যে আসলে নির্বাচন এত কঠিন হবে এটা আমরা বুঝি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যখন তিনি দায়িত্বে ছিলেন, ইভেন যখন তিনি বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন, তখনও বলেছেন এবার নির্বাচন অনেক কঠিন হবে, রাইট? কিন্তু অনেকেই অবাক হয়ে যাচ্ছে, নির্বাচন এবার তো সবচেয়ে সহজ হবে বিএনপির জন্য, কিন্তু কেন কঠিন বলছেন? তো নির্বাচনের পরে মানুষ বুঝতে পারলো, নির্বাচনের সময় বুঝতে পারলো নির্বাচন কঠিন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কঠিন যে আসলে হলো ফ্যাক্টরস কি ছিল? প্রথমে আমি মনিরুল হক চৌধুরীর বিষয়ে একটু বলি। মানে ওনার অবজারভেশন খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে, কারণ তিনি দীর্ঘদিনের বর্ষিয়ান একজন পলিটিশিয়ান। বাংলাদেশের অনেক পট পরিবর্তনের সঙ্গে তিনি জড়িত। সেই 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীন মুক্তিযুদ্ধ, পরবর্তী যত পট পরিবর্তন, অনেক কিছুর সাক্ষী তিনি একজন গুড অবজারভার এবং ভেরি গুড পলিটিশিয়ান, ভেরি গুড অ্যানালিস্ট এবং লেখাপড়া করেন। এরকম একজন সিনিয়র নেতা। আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে মিশে বুঝেছি যে ওনার কোনো কথা বললে তার ওয়েট অনেক থাকে। সেই বিবেচনায় আজকে যে দুটো বিষয় উনি রেইজ করেছেন, একটা হচ্ছে এনসিপির সঙ্গে জাসদের তুলনা করে, তবে এইটা আবার এনসিপিকে একটু বেশি ভালোবাসেন হয়তো, তরুণ বলে, সাহসী বলে, এই জুলাই গণঅভ্যুত্থানে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে এনসিপির প্রতি রেসপেক্ট, স্যালুট করেছেন, যে তোমাদের স্যালুট করি, এবং ভালোবাসেন বলে তিনি মায়া করে এনসিপিকে হয়তো জাসদের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু জাসদের সঙ্গে তুলনা করবার মতো কাতারে এনসিপি যেতে পারে না। জাসদ তাদের আদর্শ, তারা যে তরুণদের মধ্যে স্বপ্ন জাগিয়েছিল, সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন জাগিয়েছিল, বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন জাগিয়েছিল, সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে তারা কয়েক দশক পরে এসে। কিন্তু রতন ভাই তো বুঝেন যে তারা যে আদর্শিক রাজনীতি করতো সেইখান থেকে এসে যে আওয়ামী লীগের সঙ্গে জোট করা, মন্ত্রী হওয়া, অনেক পরে কয়েক দশক পরে জলাঞ্জলি দিয়েছে। কিন্তু এনসিপি তাদের আদর্শ জলাঞ্জলি দিয়েছে এই দল গঠনের কয়েক মাসের মধ্যে। জামাত ইসলামের মতো একটা সাম্প্রদায়িক একটা গোষ্ঠী যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী একটা গোষ্ঠী, এবং যারা মুখে এবং কাজে মিল নেই এমন একটা গোষ্ঠী, যাদেরকে সেইরকম একটা দলের সঙ্গে তারা গিয়ে শুধুমাত্র কয়েকজন এমপি পদ নেওয়ার জন্য জামায়াতের টাকা এবং সাংগঠনিক শক্তির কাছে নিজেদের আদর্শকে, আদর্শ বলতে যদি কিছু তাদের থেকে থাকে, বিশেষ করে তারুণ্যেরা যে আদর্শ সেটুকু তো ছিল, সেটাকে জলাঞ্জলি দিয়েছে। সুতরাং জাসদের দীর্ঘদিনের একটা ইতিহাস আছে, এবং ওই ইতিহাসের মধ্যে খণ্ডিত একটা অংশ অগ্রহণযোগ্য হলেও একটা অংশ কিন্তু অত্যন্ত গৌরবময় ইতিহাস জাসদের আছে। আর এনসিপির ইতিহাস কোনোদিন লেখা হলে গৌরবময় ইতিহাস পাবেন আপনি বড়জোর কয়েক দিনের বা কয়েক মাসের, এর বেশি পাবেন না। আদর্শ জলাঞ্জলি দেওয়া একটা দল, যারা জামাতের সঙ্গে সুর মিলিয়ে 71-এর থেকে 24-কে বড় করে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছিল। সেই জন্য বলেছেন যে যার জন্য সিন্নি খাইলা এটা একটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে বাংলাদেশ যাদের জন্য স্বাধীন হলো, এই দেশের ঠিকানা যাদের জন্য পেলে, এই পরিচয় যাদের জন্য পেলা, তাদেরকে টেক্কা মেরে তোমরা 24-কে বড় করে নিতে চাও, এটা মিন করেছেন যে আগে তাদের চিনতে হবে, মুক্তিযোদ্ধাদের চিনতে হবে। আর একটা বিষয় তিনি বলেছেন, যেটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান থাকা অবস্থায় তারেক রহমান বহুবার বলেছেন নির্বাচন খুব কঠিন হবে, প্রস্তুতি দলীয় নেতা কর্মীদের বারবার ওয়ার্ন করেছেন, কিন্তু অনেকেই বলতো যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই নির্বাচনে বিএনপি তো ধানের শীষ পেলেই তারা এমপি। কিন্তু সেটা তারেক রহমান ঠিকই বুঝতে পেরেছিলেন, এবং নির্বাচনের সময় মনিরুল হক চৌধুরী যেমন বুঝেছেন, অন্য অনেক প্রার্থীরা বুঝেছেন, সংবাদ মাধ্যমে থেকে আপনারা বুঝেছেন, আমরাও এটা পর্যবেক্ষণ করতে গিয়ে বা মাঠে ঘাটে বুঝেছি যে জামায়াত ইসলাম যে বেহেস্তের টিকিট বিক্রি করার যে ব্যবসা শুরু করেছিল, তারা মানুষের মধ্যে যে অনৈতিকভাবে টাকা বিলানোর যে ব্যবসা শুরু করেছিল, তারা মানুষের ভোটকে দুর্নীতির প্রতারণার আশ্রয় নিয়ে টাকা দিয়ে কিনে নেওয়ার যে প্রতিযোগিতায় নেমেছিল,
তারা প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় অনুগত লোক বসিয়ে ষড়যন্ত্র দুর্নীতির মাধ্যমে নিজেরা বিজয়ী হওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল এগুলো তো এখন এক্সপোজড। এমনকি তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে যে নিজেদের পোস্টাল ব্যালট পাঠিয়ে নিজেদের নেতাদের হাতে সেগুলা বিলি করিয়ে সেই ভোটগুলা নিজেদের পক্ষে যে ক্যাশ করিয়ে অনেক জায়গায় প্রতিপক্ষকে পরাজিত করেছে সেটা দেখেও তো বোঝা যায়। এমনকি নির্বাচনের সময় তাদের যে বক্তব্য বিভিন্ন নারীর অবমাননা করা, তারা বিভিন্ন জায়গায় যে টাকা ছিটানোর থেকে শুরু করে যে অনৈতিক কাজ কারবার করেছে, মুখে বলেছে ধর্মের কথা, মুখে বলেছে নীতি নৈতিকতার কথা, আর তারা কাজ করেছে অনৈতিক। এবং তারা যে মুনাফিকি আচরণ করেছে, যে এক এক সময় এক এক কথা বলা, একটা বলা এবং আর একটা করা, তারা একবার শরিয়া আইন করবে এক জায়গায় বলে জনগণের কাছে গেলে, আবার বিদেশিদের সঙ্গে বসলে অন্য ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বসলে বলেন না আমরা এটা করব না। ফলে সব মিলিয়ে জামায়াত যে কি মানে প্রতারণা নির্ভর একটা অসৎ রাজনৈতিক গোষ্ঠী হিসেবে কতটা প্রভাব বিস্তার করবার মতো ষড়যন্ত্র নিয়ে দেশি বিদেশি নানান শক্তির সহযোগিতা নিয়ে নেমেছিল, সেই পরিস্থিতিটা নির্বাচনের মাধ্যমে এক্সপোজড হয়েছে। মাঠে থেকে মনিরুল হক চৌধুরীর মতো নেতারা বুঝেছেন, কর্মীরা বুঝেছেন, আর এর বাইরে থেকেও আমরা এদের চরিত্র এক্সপোজড হয় কম বেশি সবাই বুঝেছি। ফলে মনিরুল হক চৌধুরী আজকে সংসদে তার বক্তব্য যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রেইজ করেছেন, ভবিষ্যতে এটা নিয়ে নিশ্চয়ই গবেষণা হবে, লেখালেখি হবে এবং ওনার এই কথার সত্যতা প্রমাণিত হবে বলে আমার ধারণা।